Good afternoon, students. Welcome to my channel Physics Universe. আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের বন্ধু সায়ন সাহা আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির তোমাদের সামনে। তো কালকের ক্লাসটি ছিল, তো কালকের ক্লাসের পর অনেকেই ফোন করেছিল যে এই ক্লাসটা আবার নিয়ে আসতে, মানে এর নেক্সট পার্টটা আনতে। তো ভাবছিলাম একদিন বা দুদিন পর নিয়ে আসবো। তো যাই হোক, আজকের ফ্রি পেয়ে গেলাম, তো আজকের কিছুটা পার্ট করিয়ে দেওয়া যাক। ভিডিও শুরুতেই বলবো যে এর প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও বুঝতে পারবে। আর যদি কোনো প্রবলেম হয় তো আমাকে জানাতেই পারো, কমেন্ট সেকশানেও জানাতে পারো। ফোন নাম্বার তো সবার কাছে আছেই, ফোনেও বলতে পারো, এছাড়া SMS করেও বলতে পারো। এবং যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো অনেক অনেক, এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে তো অবশ্যই যেটা বলে একটা বেল বাটন আছে, ওটাকে টিং টং একটুখানি করে দিও। আর ওখানে অল নোটিফিকেশানটা প্রেস করলেই তাহলে আমি যাই ক্লাস করাই চলে যাবে। দেখা যাক আজকের কী ক্লাস হয়, তো সেটা দেখতেই পারছো যে ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স, ধারক ও ধারকত্বের পার্ট 2। গতকাল আমরা পার্ট 1টা পড়েছিলাম, আজকের হচ্ছে পার্ট 2। তো চলো তাহলে শুরুই করা যাক, লেটস স্টার্ট। তো দেখতেই পাচ্ছ আজকের ফার্স্ট টপিক হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টার্স। দুটো পরিবাহীর মধ্যে আধান বন্টন, ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তো এটা দুটো রকমভাবে হয়। একটা হচ্ছে সমবিভব সম্পন্ন দুটো পরিবাহী, আর হচ্ছে দুটো বিভিন্ন বিভবযুক্ত পরিবাহী। তো আমরা আগে সমবিভবটাই করি। তো দেখো, আমি ধরেছি যে এই এই দুটোই হচ্ছে এ বি, এই দুটোই হচ্ছে অনাহিত পরিবাহী, মানে এরা আগে থেকে আহিত নয়। তো এদেরকে আমি এই এ পরিবাহীর ধারকত্ব হচ্ছে C1, আর বি পরিবাহীর হচ্ছে C2। ক্লিয়ার? এ হচ্ছে C1, বি হচ্ছে C2। ক্লিয়ার? এবার আমি এদেরকে বাইরে থেকে একটা কিউ চার্জ দিলাম। কিন্তু কিউ চার্জ দেওয়ার আগে কি করলাম, এ বিকে একটা তার দিয়ে যুক্ত করলাম। এই দেখো, এই তার দিয়ে যুক্ত করলাম। এবার আমি কিউ আধান দিলাম। হ্যাঁ, এবার আধান দিয়ে ধরলাম যে এর আধান হলো Q1 আর এর হলো Q2। ক্লিয়ার? আর এদের তো বিভব একটাই, সেম, যেহেতু সমবিভব, তো এদের বিভবটা আমি ভি ধরলাম। ক্লিয়ার? তো তাহলে এখান থেকে আমরা কি কি লিখতে পারি? দেখো, ফার্স্ট অফ অল লিখতে পারি কিউ ইজ ইকুয়ালস টু Q1 প্লাস Q2, অবভিয়াসলি, কারণ আমি তো এই দুটোকেই কিউ চার্জ দিচ্ছিলাম। দেওয়ার পর কী হলো, কিছুটা এখানে গেল, আর যেহেতু তার দিয়ে যুক্ত আছে কিছুটা এখানে গেল, তো Q1 প্লাস Q2ই তো হচ্ছে কেউ। ক্লিয়ার? আবার আমরা কি জানি, ভি V1 কী হয়, Q1/C1, আর V2 কী হয়, Q2/C2। কিন্তু এখানে যে V1 আর এই যে V2, এই দুটোই তো সেম। তাহলে এখান থেকে আমরা কি জানি, V1 ইজ ইকুয়ালস টু V2, এটা তো সেম। আর ওটাকেই আমরা কি ধরেছিলাম, ভি ধরেছিলাম। তাহলে এখান থেকে কি হয়, ভি ইজ ইকুয়ালস টু Q1/C1 ইজ ইকুয়ালস টু Q2/C2। কারণ আমরা তো এটা কি করছি, বিভব সম্পন্ন। তাহলে V1 আর V2 তো সেম, আর ওটাকে আমরা ভি ধরেছিলাম। তাহলে এই V1 ইজ ইকুয়াল টু V2, তাহলে ভি ইজ ইকুয়াল টু Q1/C1 ইজ ইকুয়াল টু Q2/C2। এবার এখান থেকে আমরা যদি যোগভাগ প্রক্রিয়া করি, দেখো আমরা এখান থেকে কিন্তু এটাকে আমরা লিখতেই পারি, মানে এই দুটো নিয়ে কিন্তু এটা লিখতেই পারি। আর এক্ষুনি আমরা এইটা মানে কী পেয়েছি, দেখো কিউ, তাহলে Q/C1 প্লাস C2, এটা কিন্তু আমরা লিখতেই পারি Q/C1 প্লাস C2। ক্লিয়ার?
তা দেখ আমরা তাহলে কী পেলাম, আমরা পেলাম হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু কিউ বাই সি ওয়ান প্লাস সি টু। তাই আসলে এখান থেকে তাহলে দেখো ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে এইটা, হ্যাঁ কি না, তাহলে ভি ইজ ইকুয়াল টু এটা, তাহলে এখান থেকে আমরা ভি ইজ ইকুয়াল টু এটা পেলাম। আবার দেখো কিউ ওয়ান ইজ ইকুয়ালস টু আমরা সি ওয়ান ইন্টু ভি লিখতে পারি, কারণ অ্যাকচুয়ালি কিউ ওয়ান ইজ ইকুয়াল টু সি ওয়ান ইন্টু ভি ওয়ান হয়, কিন্তু ভি ওয়ান মানেই তো আবার ভি। আবার কিউ টু ইজ ইকুয়ালস টু সি টু ইন্টু ভি হয়, এই সি ওয়ান ইন্টু ভি মানেই তো হচ্ছে সি ওয়ান কিউ বাই সি ওয়ান প্লাস সি টু, আর এটা মানেই হচ্ছে সি টু কিউ বাই সি ওয়ান প্লাস সি টু, হ্যাঁ কি না? এটা তো আমরা জানি, এখান থেকেই পেয়েছি, কারণ ভি এর মানটা অনলি বসিয়েছি কিউ বাই এটা। আবার আমরা এক্ষুনি দেখলাম কিউ ওয়ান বাই কিউ টু ইজ ইকুয়ালস টু সি ওয়ান বাই সি টু, এটা আমরা এক্ষুনি দেখেছি। কেন? এই দেখো এখান থেকে কিউ ওয়ান বাই সি ওয়ান ইজ ইকুয়ালস টু কিউ টু বাই সি টু, তাহলে এইটা যদি এখানে আসে, এটা যদি এখানে যায়, তাহলে দেখো এইটাই আসে, কিউ ওয়ান বাই কিউ টু ইজ ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু। ক্লিয়ার? তার মানে এখান থেকে কিন্তু আমরা আসতেই পারি সি প্রপোর্শনালস টু কিউ, তার মানে হচ্ছে প্রত্যেকটা পরিবাহীর আধান তার ধারকত্বের সমানুপাতিক। তার মানে হচ্ছে যদি দুটো পরিবাহীর এর মধ্যে ধারকত্ব সমান হয়, তাহলে কিন্তু তাদের আধান সমানভাবে বণ্টিত হবে। এক্সামে কিন্তু আসতে পারে যে যদি দুটো পরিবাহীর ধারকত্ব সমান হয়, বা ধর এরকম বললো দুটো সমবিভব সম্পন্ন পরিবাহীর ধারকত্ব সমান হলে তাদের আধান কি করে বণ্টিত হবে, বা কার আধান বেশি হবে, তো বলতে হবে দুটোরই আধান সমান হবে। কারণ আমরা এখান থেকে এটা কিন্তু দেখলাম, এইগুলোই কিন্তু এক্সামে আসে। জেইতে বলো বা এইচএসে বলো, এইচএসে এখন স্ট্যান্ডার্ড হচ্ছে, সিবিএসসি সবটাতে কিন্তু এইরকম প্রশ্ন এখন চল হয়েছে একটা আসা। ক্লিয়ার? এবার দেখো এটা তো আমরা কিউটাকে ইন টার্মস অফ সি আর সি ওয়ান সি টু পেলাম। যদি কখনো অঙ্কে বলে দেয় যে কোনো একটা পরিবাহীর ব্যাসার্ধ এত, আরেকটার এত, এবং তাদের চার্জ এত হলে দুটো পরিবাহীর আলাদা আলাদা চার্জ কত, কারণ আমরা তো এখানে শুধু ধারকত্ব দিয়ে দেখেছি, এবার এই ব্যাসার্ধ দিয়ে বললো। আমরা কালকেই পড়েছিলাম যে সিজিএস পদ্ধতিতে সি যা হয় আর তাই হয়, তাহলে এখানে সি ওয়ান ইজ ইকুয়াল টু আমরা আর ওয়ান ধরতেই পারি, আর সি টু ইজ ইকুয়াল টু আমরা আর টু ধরতেই পারি। তাহলে এখান থেকে আমরা এটাও তো লিখতে পারি কিউ ওয়ান ইজ ইকুয়ালস টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কিউ, এটা লিখতেই পারি। আবার কিউ টু ইজ ইকুয়ালস টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কিউ, এটা লিখতেই পারি। তাহলে আমরা আবার এখান থেকে এটাও লিখতে পারি এইখান থেকে যে কিউ ওয়ান বাই কিউ টু ইজ ইকুয়ালস টু আর ওয়ান বাই আর টু। আমরা কিন্তু এখান থেকে আরও একটা সলিউশনে আসলাম যে যদি দুটো পরিবাহীর ব্যাসার্ধ সমান হয়, যদি দুটো পরিবাহীর ব্যাসার্ধ সমান হয়, তাহলেও তাদের মধ্যে আধানটা সমানভাবে বণ্টিত হবে। তাহলে আগেরটায় ধারকত্ব দিয়ে দেখেছিলাম, এটায় ব্যাসার্ধ দিয়ে দেখলাম। তো প্রশ্ন কিন্তু এখন এই রকমই হয়। ক্লিয়ার? আর এখান থেকে কিন্তু আমরা আরও একটা আসতে পারি কিউ প্রপোর্শনালস টু আর, যার যত ব্যাসার্ধ হবে তারও আধানের পরিমাণ তত বেশি হবে। ক্লিয়ার? যার যত বেশি হবে তার কিন্তু ততই বেশি হবে। ক্লিয়ার? এবার দেখো আমরা কিউ ইজ ইকুয়ালস টু কী জানি, যদি তলমাত্রিক ঘনত্ব দিয়ে দেখি, আমরা সেই ঘনত্বের বন্টনে পড়েছিলাম যে সিগমা ইন্টু ফোর পাই আর স্কোয়ার, সিগমা ইন্টু ফোর পাই, এটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু লেখা যায় কিউ ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু সিগমা কি আর আধানের তলমাত্রিক ঘনত্ব, আর কি তার ব্যাসার্ধ। তো গোলকের ক্ষেত্রফল ইন্টু তার তলমাত্রিক ঘনত্বই হচ্ছে আধানের পরিমাণ। তাহলে যদি এটা কিউ ওয়ান হয় তাহলে এটা কী হয় সিগমা ওয়ান, এটা কী হয় আর ওয়ান। আর যদি কিউ টু হয় তাহলে কী হবে সিগমা টু ইন্টু ফোর পাই আর টু স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি কিউ ওয়ান, যদি আমরা এখান থেকে মানে আমরা দেখো কী চাইছি, আমরা ফার্স্টে কিউর সাথে সি এর সম্পর্ক আনলাম, দেন সি এর সাথে আর এর সম্পর্ক তো আমরা জানি, দেন কিউ এর সাথে আর এর সম্পর্ক আনলাম। এইবার কী আনবো, এবার আনবো হচ্ছে একবার কিউ ওয়ান মানে সরি আর এর সাথে
এই সিগমার সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা Q1 বাই Q2 যদি করি কি আসবে দেখো, সিগমা ওয়ান বাই সিগমা টু ইন্টু R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। ক্লিয়ার? আর Q1 বাই Q2 এটা মানেই তো হচ্ছে এই দেখো R1 বাই R2। তাহলে এখানে যদি স্মল R1 লিখেছি, এটাকে আমরা লিখতেই পারি স্মল R1 বাই স্মল R2। তাই দেখো, তাহলে কিন্তু আলটিমেটলি এইটা কিন্তু আসলো। ক্লিয়ার? এটা আসলো। তো দেখো এদিক থেকে R1 স্কোয়ার, এখানে R1, তো আলটিমেটলি এটা আসে কি সিগমা ওয়ান বাই সিগমা টু ইজ ইকুয়ালস টু, এইটা তো এখানে যায় আর এইটা এখানে আসে, তাহলে কি হয় একটা একটা কেটে গেলে ঠিক উল্টে যায়, R2 বাই R1। তাহলে এইখানে সম্পর্কটা কি হলো, এখানে সম্পর্কটা হচ্ছে ওখানে Q1 R1 Q1 C1, এখানে কিন্তু Q1 R2। তার মানে তার তলমাত্রিক ঘনত্বের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। যত ব্যাসার্ধ বাড়বে তত তার তলমাত্রিক ঘনত্ব কমবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বলতেই পারি সিগমা প্রপোর্শনাল টু 1/r, সিগমা প্রপোর্শনাল টু 1/r। ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে আমাদের আধান বন্টন, ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টার্স অর টু ইকুয়াল potential conductor, two conductors at the same potential, দুটো পরিবাহী যাদের একই বিভব আছে। ক্লিয়ার? এবার দেখো আমি বলেছিলাম যে ডিস্ট্রিবিউশন অফ চার্জ দুটো ধরনের হয়। ফার্স্ট, দ্য কন্ডাক্টার্স হ্যাভিং দ্য সেম পোটেনশিয়াল, দুটো সেম পোটেনশিয়াল, অ্যান্ড নাও দিস টাইম দ্য কন্ডাক্টার্স অর দ্য টু কন্ডাক্টার্স অ্যাট দ্য ডিফারেন্ট পোটেনশিয়ালস, দুটো আলাদা আলাদা পরিবাহী। ক্লিয়ার? মানে আলাদা আলাদা বিভব সম্পন্ন। তাহলে কি হচ্ছে দেখো, যখন আমি কিউটা দিচ্ছি মানে এইখানকার মতো যখন কিউ দিচ্ছি, তাহলে তার ফার্স্টেরটার Q1 ইজ ইকুয়ালস টু আমি কি লিখতে পারি আফটার চার্জ Q1 ইজ ইকুয়াল টু C1 V1, আর Q2 ইজ ইকুয়াল টু কি C2 V2। কারণ কি এখানে তো বিভব সমান নেই, ওখানে নয় বিভব সমান ছিল। Q1 ইজ ইকুয়াল টু এইখান থেকে হতো হচ্ছে C1 ইন্টু ভি, আর Q2 ইজ ইকুয়াল টু হতো C2 ইন্টু ভি, যেহেতু বিভবটা সেম ছিল। কিন্তু এখানে তো আর সেম নেই, এখানে এইটা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু কী হবে, Q1 প্লাস Q2, ঠিক আগেরটার মতোই হবে। আমরা কিউ ইজ ইকুয়াল টু এই দেখো কিউ ইজ ইকুয়াল টু Q1 প্লাস Q2 লিখেছিলাম, তো এখানেও তাই কিউ ইজ ইকুয়াল টু Q1 প্লাস Q2। তাহলে কী হবে এখান থেকে হবে হচ্ছে C1 V1 প্লাস C2 V2। ক্লিয়ার? তাহলে এইটা আসছে। আবার দেখো যখন আমরা চার্জ দিচ্ছিলাম না, তার মানে একদম ফার্স্টে যখন একদম প্রথমে যখন আমরা চার্জ দিচ্ছিলাম না, তখন কি হতো, তখন তো দুজনেরই একটা কমন বিভব ছিল, দুজনই একটা কমন বিভব ছিল। এবার আমি ধরলাম ফার্স্টে এই যে 1 নম্বর পরিবাহী, এটা 2 নম্বর, এর যদি V1 এর যদি V2 হয়, ধরলাম ফার্স্টেই V1 গ্রেটার দ্যান V2। হ্যাঁ, এবার আমি যখনই এখানে চার্জটা দিলাম, সেই ক্যালোরিমিতির মূল নীতির মতো বা জলের মতো বেশি থেকে কমে যাবে। আর কতক্ষণ যাবে, যতক্ষণ না পর্যন্ত সমান হয়ে যায়। তাহলে ভিটা সমান হবে যতক্ষণ না অবধি। তাহলে যখন ভি সমান হয়ে যাবে, যখন বিভবটা সমান হয়ে যাবে, ততক্ষণ অবধি এখানে কোনো আধান ক্ষয় হবে না। কারণ আধান বন্টনের সময় কখনো আধান ক্ষয় হয় না, এটা মনে রাখবে। এক্সামে কিন্তু শর্টে আসতে পারে যে আধান বন্টনের সময় আধান কি ক্ষয় হয়, তো আধান কিন্তু কোনো মানে দেয়ার ইজ নো লস অফ চার্জ, দেয়ার ইজ নো লস অফ চার্জ ডিউরিং ডিস্ট্রিবিউশন অফ চার্জ। ক্লিয়ার? ডিউরিং ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তাহলে কি হবে সেই সময় যদি কোনো সেম মানে যেহেতু সেম বিভবে চলে আসবে, তখন কি হবে, তখন হবে হচ্ছে আগেরটার মতো Q1 ইজ ইকুয়াল টু C1 ইন্টু ভি, আর Q2 ইজ ইকুয়াল টু
C2 ইন্টু ভি, দেন কিউ ইজ ইকুয়াল টু আসবে কি C1 প্লাস C2 ইন্টু ভি। দেখো এইটা, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আবার এইটা আসলো, আবার একবার কিউ ইজ ইকুয়াল টু এইটা আসলো, তাহলে এইটা ইজ ইকুয়াল টু এইটা, তাহলে এইটা ইজ ইকুয়ালস টু আমি লিখতেই পারি C1V1 প্লাস C2V2। ক্লিয়ার? C1V1 প্লাস C2V2। তাহলে এখান থেকে আলটিমেটলি ভি ইজ ইকুয়াল টু আসছে কি, ভি ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। ক্লিয়ার? তো এইটা আসছে হচ্ছে আলটিমেটলি বিভব, আলটিমেটলি বিভব। আমরা ওটায় বিভবটা এনেছিলাম হচ্ছে এইটা, আর এটাই কিন্তু আসলে একটু অন্যভাবে। ক্লিয়ার? তো এইটা কিন্তু হচ্ছে যখন আলাদা আলাদা বিভব সম্পন্ন হচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো আরও একবার এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে সংযোগের আগে এই দুটো এটা, আর যেই সংযোগ করলাম তাহলে কী হবে, উঁচু থেকে তো নিচুতে যাবে, তো আলটিমেটলি গিয়ে কী হবে, ভি হয়ে যাবে। তো যদি ভি হয়ে যায় তাহলে আলটিমেটলি এইটা হবে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে ভিটা আনলাম। এইবার দেখো শক্তি কী হয়, শক্তি ধরো এই দুটো আছে, আমরা আগের দিন শক্তি ইজ ইকুয়াল টু দেখেছিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ, যদি আমরা সি ভি দিয়ে দেখি তো ওখানে ছিল হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। তো যদি ফার্স্টেরটার ক্ষেত্রে হয় তাহলে কী হবে, হাফ C1V1 স্কোয়ার, আর যদি সেকেন্ডটার হয় কী হবে, হাফ C2V2 স্কোয়ার। এইটা হচ্ছে মোট শক্তি প্রথমটার, আর এটা হচ্ছে মোট শক্তি দ্বিতীয়টার। ক্লিয়ার? আর যদি আমরা সংযোগের পর ধরি যে সংযোগের পর মোট কতটা শক্তি হলো, তাহলে কী হবে, হাফ সিভি স্কোয়ার, কারণ সংযোগের পর C1 প্লাস C2 হয়ে যায়, আর ভিটা আলটিমেটলি ভি হয়ে যায়। তাহলে এটা হচ্ছে সংযোগের পর, আর এই দুটো হচ্ছে সংযোগের আগে। ক্লিয়ার? তো এইবার এইখান থেকেই আমরা একটা এক্সাম্পল দেখে নেব। সব সময় থিওরির পর এক্সাম্পল একটা করে দেখাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, দেখো বলছে যে দুটো একটা অন্তরিত ধাতব গোলক আছে, একটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, একটা হচ্ছে 10 সেমি। ক্লিয়ার? এবার কি করছে না, এদেরকে যথাক্রমে একবার 10 ইএসইউ বিভব প্রভেদ দিচ্ছে একটাকে, আরেকটাকে 15 ইএসইউ বিভব দিচ্ছে। এবার বলছে যদি এদেরকে আমরা পরস্পর যুক্ত করি, যদি এদেরকে আমরা পরস্পর যুক্ত করে দিই তাহলে কি পরিমাণ শক্তি ক্ষয় হবে, কি পরিমাণ শক্তি ক্ষয় হবে। তাহলে দেখো আমি এক্ষুনি কিন্তু এই থিওরিটা বলেছিলাম। তো আমরা কি করব, আমরা শক্তি ক্ষয় চেয়েছে, তার মানে আমরা আগে সংযোগের আগে একটা মোট শক্তি বার করব, সংযোগের পর একটা মোট শক্তি আনবো। যদি দেখি দুটো একই আছে তাহলে কোনো ক্ষয় হয়নি, যদি দেখি যে এইটা কম তাহলে একটা ক্ষয় হয়েছে, তাহলে ওটা দেখি। তাহলে আমরা কি জানতাম, এইটা আমরা এটাকে 1 ধরছি, এটাকে 2 ধরছি, তাহলে একের ক্ষেত্রে আগে শক্তি কী হতো, হাফ C1V1 স্কোয়ার। দেখো V1টা আমরা এখানে জানি, কিন্তু আমরা C1 জানি না, আমরা C1 জানি না। তাহলে যদি আমাদের C1টা জানতে হয়, যদি আমাদের C1টা জানতে হয় তাহলে কী করতে হবে, এটা তো সিজিএসে আছে, তাহলে সিজিএসে আর যা হয় এটাই তো C1 হয়, আর সিজিএসে এটাই তো তাহলে C2 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আগে কি হবে, হাফ C1 তার মানে কি 5 ইন্টু V1 স্কোয়ার, তাহলে V1 মানে কি 10 স্কোয়ার, তাহলে কী হয়ে যায় 100, প্লাস হাফ C2 কি 10, আর V2 কি 15 স্কোয়ার, তাহলে 225। এই কিন্তু আমার হচ্ছে মোট শক্তি, এই হচ্ছে আমার মোট শক্তি সংযোগের আগে। এবার সংযোগের পর কি, হাফ সি ভি স্কোয়ার। এবার দেখো সি ভি স্কোয়ার, ভি কিন্তু এখানে বলা নেই, ভি হচ্ছে সেই কমন বিভবটা, ভি হচ্ছে সেই কমন বিভবটা। তাহলে ভি যদি আমার এখানে কমন বিভব হয়, দেখো সি মানে হচ্ছে C1 প্লাস C2, আমি এখান থেকে পেয়ে যাব C1 প্লাস C2 হচ্ছে 15।
কিন্তু আমাকে তো ভি আনতে হবে। আবার ভি মানে আমরা কি জানি, কিউ বাই সি জানি। ভি মানে আমরা কিউ বাই সি জানি। তাহলে দেখো সি পেয়ে গেছি, তাহলে আমাকে কিউ আনতে হবে। কিউ যদি আনতে হয়, কিউ মানে আবার আমরা কি জানি, কিউ ইজ ইকুয়াল টু একটু আগে পড়লাম কিউ ওয়ান প্লাস কিউ টু। আর কিউ ওয়ান মানেই হচ্ছে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু। তাহলে দেখো আমরা সি সি ওয়ান জানি, ভি ওয়ান জানি, সি টু জানি, ভি টু জানি। তাহলে এখান থেকে কিন্তু আমরা কিউ পেয়ে যাব। আর সি তো এখান থেকে পেয়ে গেলাম সি ওয়ান প্লাস প্লাস সি টু। যেই ভাগ করবো এখান থেকে আমি এটা ভি পেয়ে যাব। আর ভি পাওয়া মানে তার হোল স্কোয়ার করলে ভি স্কোয়ার হয়ে যাচ্ছে। আর সি তো আমরা জানি হাফ সি ভি স্কোয়ার করবো। যদি দেখি এটা বড় এটার থেকে, তাহলে ক্ষয় হচ্ছে। যাই হোক, একটা গ্যাপ আসবে। তো গ্যাপটা আসার পর যেইটা আসবে গ্যাপ, যেটা থেকে যেটা বড় হবে সেটা বিয়োগ করব, ওটাই হবে আমার শক্তি ক্ষয়। ক্লিয়ার? আশা করি বুঝেছো, তো বোঝা তো উচিত। দেখো, এবার আসছে হচ্ছে ক্যাপাসিটার আর কনডেন্সার। এটাকে বাংলায় তুমি বলতেই পারো যে ধারক। ধারক, ক্লিয়ার? তো ধারকটা কি? দেখো, ধারক তুমি যদি এক লাইনে এক কথায় বলতে পারো, এর অনেক রকম সংজ্ঞা হয়। ধারকের মেন সংজ্ঞা হচ্ছে মানে কোনো একটা পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করা, বা এটা এটা এমন একটা ব্যবস্থা বা এটা এমন একটা সিস্টেম যার সাহায্যে কোনো একটা পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করা যায়। এক্সামে কিন্তু আসে কার সাহায্যে পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করা যায় বা ধারকের প্রধান কাজ কী। ক্লিয়ার? এবার যদি এটা তুমি একটু সংজ্ঞা দিয়ে বলো, তাহলে কী হবে? একটা অন্তরিত আর একটা তড়িৎগ্রস্ত, মানে এইটাই অন্তরিত এবং তড়িৎগ্রস্ত। তড়িৎ আছে এর কাছে, আর একটা ভূসংলগ্ন, দেখো ভূসংলগ্ন তার মানে হচ্ছে মাটির সাথে যুক্ত পরিবাহী এনে এই অন্তরিত পরিবাহী ধারকত্বকে কৃত্রিমভাবে বৃদ্ধি করার যে উপায় বা যেই ব্যবস্থা, তাকে ধারক বলে। তাহলে একটা তড়িৎগ্রস্ত পরিবাহীর কাছে আর একটা ভূসংলগ্ন পরিবাহী এনে এই তড়িৎগ্রস্ত পরিবাহীটার ধারকত্বকে কৃত্রিমভাবে যে বাড়ানো যায়, সেই যে ব্যবস্থা, সেই যে সিস্টেম, সেইটাকেই বলা হয় হচ্ছে ক্যাপাসিটার বা কনডেন্সার। ক্লিয়ার? এবার দেখো, এটা কিন্তু মেনলি ব্যবহার করা হয় হচ্ছে আধান সংরক্ষণের জন্য। আধান সংরক্ষণের জন্য আধানকে সংরক্ষণ করতে হবে। তাই আমরা ধারকের কিন্তু আর একটা বিকল্প ডেফিনেশন দিতেই পারি। কী দিতে পারি না, যে ব্যবস্থার সাহায্যে বা যার সাহায্যে, যে সিস্টেমের সাহায্যে আমরা আধান সংরক্ষণ করি, তাকেই কিন্তু ধারক বলে। তো ধারকের কিন্তু আমরা তিনটে সংজ্ঞা শিখলাম। যার সাহায্যে ধারকত্ব কৃত্রিমভাবে বৃদ্ধি করা যায় এক, যার সাহায্যে আধান সংরক্ষণ করা যায় দুই, আর এইটা তো একটা সংজ্ঞা ছিল এর পাশে ওকে এনে কৃত্রিম তিন। ধারকের কিন্তু এরমভাবে করা হয়। এবার কথা হচ্ছে একটা ধারক আমরা কি করে গঠন করবো, কারণ ধারক কিন্তু অনেক রকম হয়। এরপরে আমরা দেখব সমান্তরাল পাত ধারক, টিনের ধারক, অভ্র ধারক, ধারক গোলীয় ধারক, অনেক কিছু হয়। তো কী হবে, ধারক মানেই হচ্ছে আমাকে দুখানা পাত রাখতেই হবে, দুখানা। এবার যদি বলে সমান্তরাল পাত ধারক, তাহলে একটা সমান আর একটাও সমান্তরাল পাত, এদেরকে দুটো পাশাপাশি আনতে হবে। মানে একটা অন্তরিত আর তড়িৎগ্রস্ত পাশের পাতের পাশে আর একটা সমান্তরাল ভূ সংলগ্ন পাত এনে তাদের মধ্যবর্তী স্থানে বায়ু বা অন্য কোনো একটা অপরিবাহী মাধ্যম, অপরিবাহী যে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। এক্সামে কিন্তু খুব ভাইটাল, ধারকের মধ্যবর্তী স্থানে কী থাকে, তো তোমাকে বলতে হবে কিন্তু অপরিবাহী মাধ্যম। তো একটা অপরিবাহী মাধ্যম এনে টোটাল যে সিস্টেমটা হয়, তাকেই কিন্তু ধারক বলা হয়। ক্লিয়ার? এবার যদি সমান্তরাল ধারক হয়, তাহলে কী হবে, দুটো সমান্তরাল পাত আর তাদের মাঝখানে একটা অপরিবাহী মাধ্যম, বায়ু হতে পারে, যা কিছু হতে পারে। যদি গোলক হয়, তাহলে কী হবে, এই একটা মাধ্যম আর এই একটা আরেকটা পাত। ঠিকঠাক হয়নি আঁকা, যাই হোক, এটাকে এরকম করে আঁকলে এরকম হবে, কিন্তু দুটোকেই এক অক্ষীয় সমাক্ষীয় কিন্তু হতে হবে। আর এদের এই মাঝখানটায় একটা এটা যে কোনো অপরিবাহী মাধ্যম। যদি চোঙ হয়, চোঙাকৃতি এরকম হয়, তো এইরকম কিন্তু এইটাকেই কিন্তু ধারক বলা হয়। ক্লিয়ার? এবার দেখো, এবার হচ্ছে কোন কোন বিষয়ের ওপর ধারকের ধারকত্ব। এই যে ধারক,
এর ধারকত্ব নির্ভর করে। আমরা প্রথম দিন দেখেছিলাম হচ্ছে কোন কোন বিষয়ের ওপরে ধারকত্ব নির্ভর করে, আজকের দেখবো হচ্ছে কোন কোন বিষয়ের ওপর ধারকের ধারকত্ব নির্ভর করে। তো ওইটা যেই যেই বিষয়ের ওপরে নির্ভর করছিল, এটাও ঠিক সেই সেই বিষয়ের ওপরেই নির্ভর করবে। ফার্স্ট কি, তড়িৎগ্রস্ত পাতের ক্ষেত্রফল। এই পাতের ক্ষেত্রফল যত বেশি হবে ধারকত্ব কিন্তু তত বেশি হবে, কারণ যত বেশি হবে এর মধ্যে চার্জও কিন্তু তত বেশি হবে, আর যত চার্জ বেশি হবে তো ধারকত্ব অবভিয়াসলি বেশি হওয়া উচিত, কারণ কি সি প্রপোর্শনালস টু কিউ, বেশি হওয়াটা উচিত। ক্লিয়ার? দুই হচ্ছে এই দুটো পরিবাহী পাতের মধ্যে হচ্ছে দূরত্ব। তো যত দূরত্ব কমতে থাকবে ধারকত্ব কিন্তু বৃদ্ধি পাবে, এটা মনে রাখবে। যদি এদের মধ্যে দূরত্বটাকে আমরা এই দুটোকে যদি ডি ধরি, তাহলে সি প্রপোর্শনাল টু 1/d। যত দূরত্ব কমতে থাকবে তত ধারকত্ব বাড়তে থাকবে। ক্লিয়ার? আর তিন হচ্ছে এদের মধ্যবর্তী মাধ্যম। তো যদি দুটো পাতের মধ্যবর্তী স্থান বায়ুর পরিবর্তে যদি অন্য কোনো মানে অন্তরক পদার্থ থাকে, যেমন ধরো তোমার প্যারাফিন হতে পারে, তোমার আর কি কাঁচ হতে পারে, আর তো কাগজ হতে পারে, যদি এগুলো তুমি রেখে দাও তাহলে কিন্তু ধারকের ধারকত্ব বৃদ্ধি পায়। ক্লিয়ার? তাহলে এই তিনটে বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। দেন তোমার এরপর কি আসে, ধারকের ব্যবহার। এর ব্যবহার কি? এর ব্যবহার প্রচুর। যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্রে আমাদের কিন্তু এগুলো লাগে। এছাড়াও যদি মেন বলো তোমার টিভি, ফোন, রেডিও, টেলিগ্রাফ, টেলিফোনে অনেকটাতেই এগুলো কিন্তু ব্যবহার করা হয়। ক্লিয়ার? এবার দেখো, এবার হচ্ছে যেটা শর্ট প্রশ্নে আসে বা তোমাদের সার্কিট আঁকতেও কাজে লাগবে। এরপর যদি তোমরা ফিজিক্স অনার্স নিয়ে কোনো কাজ করো, দেন ওখানে সার্কিট থাকে। ধারককে দেখতে কেমন হয়? ধারককে কিন্তু দেখতে মেনলি সমান্তরাল হয় এই রকম। যেমন বিভব আর ধারকের মধ্যে পার্থক্য হচ্ছে মানে ভোল্টেজে একটা বড় একটা ছোট হয়। এখানে কিন্তু দুটোই সেম হবে আর সেম ডিস্টেন্সে, মানে সেম তো হয়তো সেম ডিস্টেন্স রাখলে কিন্তু এরম করে দিল, এটা কিন্তু নয়, এটা কিন্তু ধারক নয়। ক্লিয়ার? এইটাই কিন্তু ধারক। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ধারকের চিহ্ন, দুদিক থেকে দুটো, আর এই হচ্ছে ধারকের চিহ্ন। আর যদি এর মধ্যে এরকম একটা চিহ্ন থাকে, যদি এর মধ্যে এরকম একটা চিহ্ন থাকে, তো এইটাকে বলে হচ্ছে পরিবর্তনশীল ধারক। পরিবর্তনশীল ধারক। ক্লিয়ার? দেখো, চার্জিং অ্যান্ড ডিসচার্জিং। চার্জিং এবং ডিসচার্জিং কি ধারকের? খুব সিম্পল ভাষায় বলে আমি এটা এই ধারককে এটা ব্যাটারির প্লাস আর মাইনাসের সাথে যুক্ত করলাম। যদি যুক্ত করি কী হবে, এখান থেকে কারেন্ট যাবে, এখানে গিয়ে গিয়ে কী হবে, এখান থেকে তড়িৎ আধান যুক্ত হতে, মানে যত কারেন্ট যাবে, আমরা কি জানি কিউ ইজ ইকলস টু আই ইন্টু টি। তো কিউ ইজ ইকলস টু আই ইন্টু টি মানে যত আই যাবে তত তত এখানে কিউ বাড়বে। তো যত আই যাবে তত কিউ বাড়বে, তার মানে হচ্ছে যতক্ষণ আমি এখানে এটা মানে যুক্ত করে রাখবো ততক্ষণ তড়িৎ আধান জমা হতেই থাকবে। তাই জন্য এইটাকেই বলে হচ্ছে ধারকের চার্জিং। একটা ব্যাটারির সাথে যুক্ত করলে যখন তড়িৎ আধান জমা হতে থাকে এটাকে চার্জিং বলে। আর ডিসচার্জিং কি, ব্যাটারিতে এই যুক্ত আছে, আমি যে কোনো একটা জায়গা থেকে এটাকে খুলে নিলাম বা ছেদ করে নিলাম। তো ছেদ করলে কী হবে না, তড়িৎ আধান আস্তে আস্তে সে হারিয়ে ফেলবে, যা জমা করছো সে আস্তে আস্তে হারিয়ে ফেলবে। তো ওইটাকেই বলা হয় হচ্ছে ধারকের ডিসচার্জিং। ক্লিয়ার? তো অনেক সময় কি কিন্তু আই আর টি মানে হচ্ছে চার্জিং প্রবাহ আর সময়ের মধ্যে কিন্তু গ্রাফ আঁকতে দেয়। তো গ্রাফটা কেমন হবে এটা খুব একটা বইতে থাকে না, তো তাও এই যদি আই হয়, এখানে যদি টি হয়, তাহলে এখান থেকেই দেখো, এখান থেকেই আসবে কিউ ইজ ইকুয়াল টু আই টি। তাহলে কিউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে কী হবে, আই প্রপোর্শনাল টু 1/t। আই টি যত বাড়বে আই তত কমবে। তো আমি যদি ফার্স্ট ধরি যে আই এখানে একটা ফিক্সড, যে আই এখানে ফিক্সড হয় তাহলে টি এখানে টি জিরো, যত টি আস্তে আস্তে বাড়তে থাকবে আইও তাহলে কমতে থাকা উচিত, তাহলে ওই কমবে হচ্ছে এইরকমভাবে।
এটা কিন্তু এরমভাবে কমবে। এটাকে বলে হচ্ছে ধারকের চার্জিং প্রবাহ। ক্লিয়ার? ধারকের চার্জিং প্রবাহ। ক্লিয়ার? দেখো এইবার হচ্ছে আজকের এটাই লাস্ট কনসেপ্ট বা লাস্ট আজকের থিওরি। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অর স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটি এক্সামে কিন্তু আসে। দেখো ইংলিশ টার্মগুলো আমি কেন বলছি, ইংলিশ টার্ম কিন্তু শেখা খুব ইম্পর্টেন্ট, শেখা খুবই ইম্পর্টেন্ট। পরে কিন্তু ইংলিশ টার্ম লাগবেই, কারণ তোমরা সায়েন্সে যখন পড়ো তো আশা করি বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক পরে সায়েন্সেই থাকবে, আর সায়েন্সে থাকা মানে কিন্তু ইংলিশ টার্ম লাগবে। আর কপাল যদি খারাপ হয় এক্সামে কিন্তু এখন ইংলিশ টার্ম দিয়ে প্রশ্ন আসে, বলে দেবে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কী। তো একে কিন্তু বাংলায় বলা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর এই পরাবৈদ্যুতিক ধ্রুবক যা মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যা, স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটিটাও কিন্তু তাই। এর বাংলা হচ্ছে আপেক্ষিক আবেশিক ধারকত্ব, আপেক্ষিক আবেশিক ধারকত্ব। তাহলে কি ক্লিয়ার? এক্সামে এই 1-2 বছর আগে এটা এইচএস একবার এসেছিলো যে আপেক্ষিক আবেশিক ধারকত্ব কী, লোক কিন্তু খুঁজে পাগল হয়ে গেছে যে কী। লোক পরাবৈদ্যুতিক মানে স্টুডেন্টসরা পরাবৈদ্যুতিক ধ্রুবককে জানে, বাট এটা কিন্তু খুব কম জানে। যাই হোক, খুব সহজ ভাষায় বললে একটা ধারক আছে, ঠিকঠাক আঁকা হয়নি, যাই হোক সরি তোমাদের কাছে, মানে সেম হতে হবে এটাকে। ধারক আছে, তো এর মাঝখানে একবার আমি বায়ু নেব, একবার আমি এয়ার নেব, আর আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবককে কে কাপ্পা দিয়ে লিখি, তো কাপ্পা ইজ ইকুয়ালস টু কে হবে, দুটো ধারকের মাঝখানে একটা ধারকের মাঝখানে একবার শূন্যস্থান মানে বায়ু নেব, সেই অবস্থায় একবার ধারকত্বকে মাপবো, আর একবার যে কোনো মাধ্যম নেব, মানে যে কোনো অন্তরক মাধ্যম নেব, তো তার একটা ধারকত্ব মাপবো। এদের যে অনুপাত, তো কী লিখতে পারি, যে কোনো ইনসুলেটর বাই এয়ার, যে কোনো অন্তরক পরিবাহী থাকা অবস্থায় ধারকত্ব আর বায়ু থাকা অবস্থায় ধারকত্ব, এদের যে অনুপাত এটাকেই কিন্তু বলা হয় হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক আবেশিক ধারকত্ব। ক্লিয়ার? এর মান কিন্তু সর্বদা 1-এর থেকে বেশি। এক্সামে কিন্তু এটা দেয় যে কে এর মান কী হয়, কে এর মান কিন্তু সর্বদা, এটা কিন্তু আমরা সেই ওখানেও পড়েছিলাম, তড়িৎ ক্ষেত্র পড়েছিলাম, ওখানে একটা ছিল সম্পর্ক কে ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। এখান থেকে এপসাইলন ইকুয়াল টু কে ছিল কে ইন্টু এপসাইলন নট। সবসময় পুরাতন পড়াকে যতটা পারবে রিভাইজ করবে, খুব ভালো হয়। তাহলে এরও কিন্তু মান 1-এর থেকে সর্বদা বেশি হয়। ক্লিয়ার? তাহলে এরও কিন্তু মান 1-এর থেকে সর্বদা বেশি হয়। এবার দেখো অনেক সময় এক্সামে আসে যে কাচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 8.5 বলতে কী বোঝো, কাচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 8.5 বলতে কী বোঝো, এটা কিন্তু এক্সামে আসে। তো কী বলতে হবে যে 8.5 মানে কি, দেখো কে ইজ ইকুয়াল টু 8.5, তার মানে হচ্ছে ইনসুলেটর ইজ ইকুয়াল টু 8.5 ইন্টু এয়ার। তার মানে হচ্ছে যখন কোনো একটা ধারককে বায়ুর পরিবর্তে পরাবৈদ্যুতিক মাধ্যম হিসেবে যদি কাজ ব্যবহার করি, তার ধারকত্ব বায়ুর থেকে 8.5 গুণ বৃদ্ধি পায়। তাহলে কোনো একটা ধারকের মাঝখানে যদি আমরা বায়ুর পরিবর্তে কাজ ব্যবহার করি, তাহলে কিন্তু তার ধারকত্ব 8.5 গুণ বৃদ্ধি পায়। এইটাকেই কিন্তু কাচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 8.5 বলে, এক্সামে কিন্তু আসে। ক্লিয়ার? দেখো এখানে কিন্তু আরেকটা লাস্ট একটা ছোট্ট একটা টিপস বা ছোট্ট একটা পয়েন্ট এখানে বলে দিই, কারণ এইগুলো কিন্তু এক্সামে আসে। এই পয়েন্টটা হচ্ছে কোনো একটা পরাবৈদ্যুতিক পদার্থ, আমি কাচই ধরলাম, তো এই কাচের মান কী হবে, তাপমাত্রা যত বৃদ্ধি পাবে এর সাথে সাথে এটা কিন্তু হ্রাস পাবে। তার মানে হচ্ছে কাচের আমি যদি কোনো একটা ধারকের মাঝখানে ধরো মানে কাঁচ আছে, এবার এর তাপমাত্রা আমি যত বাড়িয়ে যাব এর কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কিন্তু হ্রাস পাবে আস্তে আস্তে। ক্লিয়ার? তো আশা করি আজকের পড়াটা বুঝতে পেরেছো। তো যদি বুঝে থাকো বা যদি ভালো লাগে, যদি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখে থাকো, একটা লাইক করে দিও, কারণ এই লাইকটাই আমাকে বোঝাবে বা জানাবে যে তোমাদের ঠিকঠাক লাগছে বা ঠিক হচ্ছে।
আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ফোন নাম্বার তো আছে, আমার ফোন নাম্বার 8293884236, এই একটা আছে, এটা আমার ফোন নাম্বার। যখন খুশি ফোন করতে পারো, কোনো নো প্রবলেম, আমাকে জানাতে পারো। এবং এরপর কি ভিডিও চাও, এটা নিয়ে আর কি ভিডিও চাও, আমি এখন যতদিন লকডাউন চলবে আমি এরকম করতেই থাকবো। কারণ যতটা লোকের কাছে সাহায্য পৌঁছে দেওয়া যায়, স্টুডেন্টদের সাহায্য করা, কারণ এইচএস কিন্তু পিছাবে না, এইটুকু শিওর। এইচএস কিন্তু একই টাইমে হবে, তাই আমাদের কিন্তু পড়াশোনা কিন্তু কন্টিনিউ রাখতেই হবে। তো আশা করি ভালো লেগেছে, বোঝাতে পেরেছি। তো এর আরেকটু পার্ট বাকি আছে, আমি বলেছিলাম এটা 2টো ক্লাস হবে, আর একটা ক্লাস আমি বাড়িয়ে দিলাম যাতে একটু ভালো হয়। তো যাই হোক, যেতে যেতে আজকের চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে এটা আরও অনেকের কাছে পৌঁছায়, অনেকে এটা থেকে দেখে তাদের লাভ উঠাতে পারে। এবং সবশেষে ভালো থেকো, সাবধানে থেকো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। গুড নাইট।